আমিন। ধন্যবাদ নাহিদকে সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারের বিদায় উপলক্ষে কিছু বলবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাসুদা জান্নাত। আপ্রাণ চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি এই সুন্দর মানুষ গড়ার বাগান, আমাদের 87 উত্তর কহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কর্ম আছে সেগুলোতে আরো বেশি করে ফোকাস দিতে পারবেন, বেশি বেশি করে এখন ইবাদতে সময় দিতে পারবেন। তো এটি ওনার জন্য যেমন এক হিসাবে বেদনার, তো অন্য দিক থেকে আনন্দের। উনি দীর্ঘ জীবন আমাদের এই স্কুলে চাকরি করেছেন। তো আমরা প্রাক্তন স্টুডেন্টের পক্ষ থেকে আমি আশা করব যে আমাদের যত ভুলভ্রান্তি হয়েছে উনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরাও যদি শিক্ষকের কাছ থেকে কোনো কড়া শাসন পেয়ে থাকি, আমরাও আশা করি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, মনে কোনো দুঃখ কষ্ট রাখবো না। তো আমার বেশি কিছু বলার নাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে আরো উপস্থিত অনেকে আছেন, তারা মূল্যবান বক্তৃতা দিবেন। আপনারা আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। শত শত স্মৃতি আমাদের সাথে আমাদের প্রাঙ্গণে মিশে আছে। পরিশেষে স্যার এর সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সহকর্মীদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ সৈয়দ আলী কিছু বক্তব্য রাখার জন্য। এবার আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আমির হাসনাত সাজিদ স্যারের বিদায় উপলক্ষে কিছু বলবে। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি ও শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠীদের জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। অনেক পুরানো দিনের কথা, অনেক গভীর যেতে দিতে হয় তবু চলে যায়। আজকে আমাদের সকলের জন্য একটি কষ্টের দিন। আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় প্রধান শিক্ষক দীর্ঘদিন আমাদের আগলে রাখার পাঠ চুকিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছেন। মনে হচ্ছে না স্যার চলে যাবেন, কারণ স্যারের মন তো আমাদের কাছেই। স্যার আমাদের উন্নতির জন্য সব সময় সুন্দর সুন্দর উপদেশ দিতেন। সভাপতি, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, প্রধান অতিথি অত্র 16 নং নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এমহাট ক্লাস্টারের সকল প্রধান শিক্ষক ও সহকারী বৃন্দ, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবি রবীন্দ্রনাথ ভাষায় বলেছেন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই যাওয়ার দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাওয়া, আর একটা হচ্ছে চাকরির ক্ষেত্রে অবসরে যাওয়া। আসলে আমার দীর্ঘদিন 91 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা একই বিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছিলাম। তখন আমাদের বেতন ছিল
মাত্র 500 টাকা। কুড়ের ঘরের এক পাশে টিনের চালা আর অপর পাশে ছিল খড়ের বেড়া। এই দুই সময় প্রধান শিক্ষক আমাদের ডানা দিয়ে ঢেকে রেখেছিলেন। হাঁটি হাঁটি পা পা করে আজ আমরা রণক্ষেত্র এগিয়ে চলেছি। আজ আমাদের প্রধান শিক্ষক আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এত বেদনা দুঃখ আর কি হতে পারে? এই বিদ্যালয় শুধু আজ নিয়মের খাতিরে দিচ্ছি, কিন্তু মন থেকে মনে হয় হারিয়ে যাচ্ছে। প্রধান শিক্ষকের পরে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, কোনো বেদনা দিয়ে থাকি, দয়া করে আমাদের ক্ষমা করে দিবেন। কত কষ্টের মাঝ থেকে আমাদেরকে পাখির ডানার মতো আমাদেরকে ঢেকে রেখেছিলেন, আমাদের কোনো কষ্ট দেয় নাই। যেখানে গেছি সেখানে আমাদেরকে ডাক দিয়ে বলছি আমি গেলাম, আমি পরে আসতেছি। এই ভারাক্রান্ত মন নিয়ে আজকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে তার সুন্দর বক্তব্যের জন্য। এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বোচাপুকুর ইক্ষু খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা। বিসমিল্লাহির রহমানির রহিম। 87 নং উত্তর করপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরজনিত এর সম্মাননা বিদায় উপলক্ষে আজকের এই আয়োজন। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও ও সাবেক চেয়ারম্যান। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নমিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও। আজকে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, ইউপি সদস্য। উপস্থিত অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে থেকে উনি অবসরে যাচ্ছেন, আপনারা সবাই জানেন। একদিন শুরু করলে একদিন শেষ হয়। আজকে শুরুটা মনের আনন্দে শুরু হয়, কিন্তু শেষটা যখন হয় সেটা খুবই কষ্ট এবং বেদনাদায়ক। আমরা এই কর্মস্থল থেকে বিদায় নিব, সেদিন আমরাও বুঝবো কি কষ্টটা কি। তো যাক, এই তোফাজ্জল ভাই, এই বিদ্যালয়ের তোফাজ্জল ভাই প্রধান শিক্ষক, উনি আমার একদম কাছের বন্ধু। আমরা সুখে দুঃখে একই সাথে কত রাত দিন পরিশ্রম করছি, কত ঘুরছি। উনি যদি আমার কথাবার্তায়, চলা আচার আচরণে দুঃখ কষ্ট পেয়ে থাকেন, তাহলে উনি আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমারও ওনার প্রতি কোনো দুঃখ ও কষ্ট নাই। আসলে আমরা দুইটা মানুষ যেখানে গেছি একসাথে গেছি,
একসাথে কাজ করছি। আমি কত বিরক্ত হই, ওনার কোনো বিরক্ত নাই। এবং উনি এত জনপ্রিয়, আমাদের ক্লাস্টার 2টা ইউনিয়ন মিলে একটা ক্লাস্টার হয়, 16 নং নারগুন ইউনিয়ন এবং বেগুনবাড়ি ইউনিয়ন, 2টা ইউনিয়নের একটা ক্লাস্টার হয়। এই ক্লাস্টারে 31টা স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 31টা স্কুলের সাথে উনি এত সম্পৃক্ততা, এত জনপ্রিয়তা অর্জন করছে, আমরা মনে হয় আমাদের দ্বারা এটা সম্ভব করা কঠিন। ওনার কোনো রাগ নাই, রাগ ছিল না এই কাজের মধ্যে। এত বিরক্ত করছি আমরা, অন্যান্য স্কুলের বিদ্যালয়ের শিক্ষকগুলো বিরক্ত করলেও উনি রাগ করে কথা বলেনি, হাসি কথা বলছে। আমাদের মাঝখান থেকে এই মুহূর্তে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আঞ্জামুল হক আরজুকে। আরজু ভাইয়া একটু মঞ্চে আসুন। ভাইয়া আপনার আসনটি গ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সভাপতি হিসাবে এই সভার সভাপতি ছিলাম। আমি আমার বিশেষ কারণে আমাকে এখনই চলে যেতে হচ্ছে এখানে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে পরিচালনা হয়। আর প্রধান শিক্ষকের আজকে বিদায় অনুষ্ঠানের জন্য আমাদের সবাইয়ের দোয়া থাকবে, ওনার দীর্ঘায়ু কামনা করি এবং যারা আমরা উপস্থিত আছি সবাইয়ের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমাদের মাঝে উনি অনেক দিন যাবৎ আমাদের জন্য সময় দিয়েছিল এবং বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন কাজে উনি সময় দিয়েছিল। সবার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী, কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাপ্রার্থী, উনি আমাদেরকে নিজ গুণে ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কাচারিপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম। আজকে চাই 87 উত্তর কোহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তোফাজ্জল হকের বিদায় জনিত বা অবসর জনিত অনুষ্ঠানের সুধীজন সাপেক্ষে সবার প্রতি রইল আমার সালাম ও আদাব। আসসালামু আলাইকুম। আমি আমার বিদ্যালয় থেকে এসেছি এবং আমার ঘনিষ্ঠ বন্ধু জনাব তোফাজ্জল হক আমাদের জাতীয় কর্মকর্তা বিদ্যালয় থেকে আমি যে ভারপ্রাপ্ত সভাপতি বা যা কিছুই করি আমি সামান্য স্মৃতি রোমন্থন করব, যে স্মৃতিগুলো হয়তো আমাকে নাড়া দিয়েছে, এই জন্য আমি অনেক দূর থেকে এসেছি। এই তোফাজ্জল আমরা যখন বিদ্যালয়ে হাঁটি হাঁটি পা করে 500 থেকে 700 থেকে 2400 2500 এইভাবে বিদ্যালয়গুলোকে যখন আমরা এগিয়ে নিয়েছি, আমাদের বিদ্যালয় যখন জাতীয়করণ হয়, আমার সমিতিগত দিক থেকে তোফাজ্জল আমাকে কি ভালোবাসে আর কি মনে করে আর কি আমি জানি না। আজকে তোফাজ্জল আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমাকে যখন বলল যে আমি তো আর থাকবো না, 24শে মার্চ বা 24শে ফেব্রুয়ারি বা 25শে ফেব্রুয়ারি আমার অবসরজনিত বিদায় অনুষ্ঠান হবে, তোকে আসতে হবে।
তাই কিন্তু এখানে আমার আসার উদ্দেশ্য। এখন কথা হলো, এই তোফাজ্জল স্যার, আপনারা এই এলাকার বাসিন্দা, আপনারা এই এলাকার কৃতি সন্তান, মনে হয় তোফাজ্জল স্যার সবার প্রিয়, নাহলে এতগুলো লোক এখানে আসে কেন? এত সুদীজন আপনারা এসেছেন, একজন স্যারকে বিদায় দিবেন, মনের আনন্দ। আসলে বিদায় না, তার কর্মক্ষম বিদায় শব্দটা আসলে খুব বেদনা বিধুর। আর বিদায় শব্দটা খুবই মানে বেদনা বিধুর। আমি এই কথাটি দিয়ে তাকে আঘাত করতে চাচ্ছি না। আমি বলতে চাই যে তোফাজ্জল ভাই, আপনি আবারও এই বিদ্যালয়টি বিদ্যালয়গুলো আমরা খুব কষ্ট করে গড়েছি। আমাদের পিছনে অনেক শত্রু ছিল। আমরা যখন বিদ্যালয়গুলো গড়ি, আমরা বাড়ি থেকে বাঁশ নিয়ে, ঘাস নিয়ে, কোদাল নিয়ে, এইভাবে বিদ্যালয় হাঁটি পা করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি। এখন কথা হলো, তোফাজ্জল ভাই, আমি বলছি যে ভাই, তুই স্কুলটা ধরে রাখিস। আমি আমার জীবনে বলি, আমি ইচ্ছা করলে অনেক স্কুলে ট্রান্সফার হয়ে যেতে পারতাম, আমার সেই ক্ষমতাও ছিল, তোফাজ্জলেরও ছিল। আসলে আমরা নেই, কারণ এটা ওই যে কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা। রজনীকান্তের একটা কবিতা আছে, সেই কবিতায়, কারণ এই স্কুলগুলো আমরা নিজের হাতে গড়া, এই জন্য ছাড়তে ইচ্ছা হয় নাই বা ছেড়েও যাইও নাই। ইনশাআল্লাহ আমি আমার বিদ্যালয় থেকে যাব না। তোফাজ্জলকেও বলছি যে দেখ, তোর বিদ্যালয় থেকে তোকে যাওয়ার দরকার নাই। পিছনে গোলাম আছে, গোলাম মোস্তফা আছে, ওকেও বলছি যে ভাই, এই বিদ্যালয়গুলো আমাদের খুব কষ্টে গড়া, আমরা কেউ ছেড়ে যাব না। আমরা দেখি এই সরকারকে কি দিতে পারি, আমরা আমাদের এলাকায় কি দিতে পারি, একটু চেষ্টা করে দেখি। এই মর্মেই আমরা বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করি। যাক, সময় স্বল্পতা, অনেক বলার ছিল। আমি তোফাজ্জলের কাছে বলবো, ভাই স্যার, তোফাজ্জল স্যার, আমি যদি কোনো অন্যায় করে থাকি, এই ভরা মজলিসে আমি সবার সামনে বলতেছি, আমাকে যেন আল্লাহর রাস্তে মাফ করে দেয়। আর আমিও মনের দিক থেকে ওনাকে মাফ করার কিছুই নাই। ও তো আমার কন্টিনিউ, কালকে রাতে ওনার সঙ্গে কথা হয়েছে যে তুমি ভয় পাওয়ার কিছু নাই, এই এলাকায় তুই থাকবা, যাবা, এলাকায় তোমার বাড়ি, এবং কন্টিনিউ তুমি স্কুলে আসে সময় দিবা একটু, তাহলে ভালো লাগবে। আমি সময়ের স্বল্পতার কারণে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, এবং তোফাজ্জল স্যারের দীর্ঘায়ু কামনা করে, এইরকম হয়তো আমারও একদিন আসবে, আমাকে হয়তো একদিন এইভাবে অবসর জনিত সবাই বিদায় দিয়ে দিই। আজকে তোফাজ্জল স্যার চলে যাচ্ছে, এই ভারাক্রান্ত হৃদয়ে আমি যে কি করবো আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না। যাক, আমি তোফাজ্জল স্যারের দীর্ঘায়ু কামনা করে, স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এটি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বিশেষ বক্তব্য রাখার জন্য অ্যাডভোকেট আনজামুল হক আরজু, ওনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহ। আজকে ওয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় চাচা তোফাজ্জল হোসেনের সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার আমার সম্মানিত চাচারা এবং আমার চাচাতো ভাইরা এবং আমার সামনে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিদায় সম্মাননা অনুষ্ঠানটা আসলে বিদায় তো নিতেই হবে আমাদের সবাইকে। একটা সময়ে যখন আমাদের কর্মক্ষমতা থাকে না, এটা সরকারি একটা সিদ্ধান্ত নেওয়া, সরকার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে সরকারি একটা, এতে চাকরিজীবীদের ক্ষেত্রে হয়, আমাদের জীবনের ক্ষেত্রেও তাই হবে। একটা সময় আমাদেরকে সবাইকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, এটাই বাস্তবতা, এটা মেনে নিয়েই কাজ করতে হয় আমাদের সবাইকে। আমি আমার শ্রদ্ধেয় চাচাকে অনুরোধ করব, আপনি স্কুলের সাথে সম্পৃক্ত ছিলেন, যেহেতু এলাকার লোক, আপনি স্কুলটাকে এলাকার লোক হিসাবে নিজের স্কুল, নিজের মানে বাড়ির স্কুল মনে করতেন। আপনার বিদায় সম্বর্ধনা হবে, এটা আনুষ্ঠানিকতা। আমি মনে করি আপনি যতদিন থাকবেন এই স্কুলটাকে আপনার নিজের স্কুল মনে করে স্কুলের দেখাশোনা করবেন। আপনাকে ডাকুক আর না ডাকুক, আপনি আসবেন এই স্কুল থেকে। এবং যেনারা অন্যান্য সহকারী শিক্ষক আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, উনি যেহেতু দীর্ঘদিন এখানে ছিলেন, ওনারও
পরামর্শ নেবেন স্কুলের বিভিন্ন সমস্যার ব্যাপারে, বিভিন্ন বিষয়। সর্বোপরি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে যে ওনাকে এই বিদায়ী সম্মাননা দিয়েছেন, এবং এটা যেন জারি থাকে, ভবিষ্যতে যারা আছে তারাও যেন এই জিনিসটা কন্টিনিউ করে। আবারও আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমার শ্রদ্ধ চাচা তোফাজ্জল চাচা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, সবারই সুস্বাস্থ্য কামনা করছি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রধান শিক্ষক মীর আনোয়ারুল কবির সুমন স্যারকে। সম্মানিত তোফাজ্জল হক স্যারের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিতিগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। তৎসঙ্গে সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি রইল অশেষ ভালোবাসা। আজকের এই আয়োজন একদিকে বেদনাময় আর একদিকে আনন্দের। তোফাজ্জল হক স্যার সম্পর্কে বলতে গেলে বলা হয় অনেক কিছু বলার আছে, যতটুকু না বললেই নয়। আমরা আমাদের ক্লাস্টারের কথা বলি, আমরা 31টা স্কুল নিয়ে আমাদের ক্লাস্টার। 31টা স্কুলের প্রত্যেকটা কর্মকাণ্ড কিভাবে নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে পরিসমাপ্ত করা যাবে তা প্রতিনিয়ত আমরা কিন্তু তোফাজ্জল হক স্যারের কাছ থেকে পেয়েছি এবং বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের স্নেহপ্রদ সভাপতি, সাবেক ইউপি সদস্য, এই 2 নম্বর ওয়ার্ড আমার ভাইস্তা মুজিবুর রহমান, এখানে উপস্থিত আছেন নারগুন ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষকগণ, উপস্থিত অত্র এলাকার মুরব্বীবৃন্দ, অভিভাবকবৃন্দ, অত্র স্কুলের ম্যানেজিং কমিটি এবং অত্র স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং ছাত্রছাত্রীর অভিভাবক মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আমার আদাব এবং শুভেচ্ছা। আসলে এটা আমার বাড়ি, এখানে আমাকে অতিথি বানানো হয়েছে। আসলে নিজ বাড়িতে আমি অতিথি না, আমি এখানে হোস্ট, কিন্তু আমাকে গেস্ট করা হয়েছে। তোফাজ্জল আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ার পিছনে যে মানুষটির সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল, তিনি ছিলেন আমাদের অ্যাডভোকেট আঞ্জুমুল হক আরজু সাহেবের পিতা, আমাদের সবারই খুব মুরব্বী, একজন বিখ্যাত আইনজীবী ছিলেন ঠাকুরগাঁয়ের অ্যাডভোকেট নুরুল হক সাহেব। আর প্রতিষ্ঠানটাকে তিলে তিলে গড়বার জন্য যে কাজটি করে গিয়েছিলেন সেটি হলো আজকের এই প্রধান শিক্ষক, তার সাথে সহকারী শিক্ষক সৈয়দ আলী। এই জিনিসগুলা আসলে আমি চোখে দেখেছি। আমি তখন চেয়ারম্যান হইনি, 1991 সাল, আমি তখন ছাত্র নেতা, বিএনপি গভর্নমেন্ট এসছে। আমি 96 সালে 96 সালের শেষে আমি
এই ইউনিয়নের চেয়ারম্যান হই প্রথম। একটি বেড়ার ঘর, উপরে টিন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠদান অনুমতির জন্য চেষ্টা চলছে। আর বেতন প্রথম হয়েছে বোধহয় 500 টাকা, 525 না 550 টাকা। আসলে একটি সামাজিক কোনো কাজ কিছু করতে হলে আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে, এবং ইনারা যে স্ট্রাগল করেছেন, ইনারা যারা ওই সময়ে এই সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তারা কিন্তু প্রচুর কষ্ট করেছেন। নিজেরা বাঁশ কাটেছেন, স্কুলের নিজেরা বাঁশ ফাটায় পাতা বানাইছেন, নিজেরা লেবারের মতো কাজ করে স্কুল, হয়তো ঝড় হয়েছে সকালবেলা আসা দেখা যায় স্কুলের চালা উড়ায় গেছে, ওখানে পেট ঠিক করিবার তার নিজেরাই আবার লেবারও পয়সা দিয়ে করে নিজেরা তো 500 টাকা, আর এলাকাবাসীর সমর্থন। আমরা এই কহরপাড়া উত্তর, আসলে তো কহরপাড়া ঘটনা, এটা উত্তর দক্ষিণ হয়ে গেল 2টা ওয়ার্ড, এটা আমি করছি। যখন নারগোল ইউনিয়ন পৌরসভা কেটে যায় তখন এই ইউনিয়নকে একটি ওয়ার্ড বাড়াতে হবে। তা আমি এটা দৌলতপুরে বলছিলাম যে আপনারা বড় ওয়ার্ড আপনারা ভেঙে দেন, ওনারা ঐক্য থাকার জন্য আর ওয়ার্ড ভাঙবে না। তখন আমি এই কহরপাড়াটাকে ভেঙে ফেললাম, নিশ্চিন্তপুরের অংশ দিয়ে কহরপাড়া উত্তর, কহরপাড়া দক্ষিণ হয়ে গেল। এই 2টা ওয়ার্ড করার 2টা কারণ ছিল। এটা যদিও একটা স্বার্থপরী কাজ হয়েছে, আমার এলাকা হিসাবে আমি এটাকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমি বুঝছিলাম যে 2টা ওয়ার্ড হলে এটার বেনিফিটটা এই এলাকাটা যে কোনো দিক থেকে বেশি পাবে, এবং নারগোল ইউনিয়নের যে কোনো বেনিফিট, রাষ্ট্রীয় যে কোনো বেনিফিট, সেটা ভিজিটি বলেন, ভিজিএফ বলেন, বয়স্ক ভাতা বলেন, প্রতিবন্ধী ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, রাষ্ট্রের যে সমস্ত রিলিফ আছে বা সুযোগ সুবিধা আছে, মাতৃত্ব ভাতা বলেন, 2টা ওয়ার্ড হওয়ার কারণে এটার ভাগটা কিন্তু একটা ওয়ার্ডের জায়গায় 2টা ওয়ার্ডের ভাগ এখানে বেশি চলে আসছে। এইটা এখন অনেকে বুঝতে পারে যে ভাই এটা চেঞ্জ করা যায় কিনা। আমি জানি না, রাষ্ট্রের একটা প্রজ্ঞাপন হয়ে গেলে আর চেঞ্জ হয় না। যাই হোক, আমরা এখানে একজন শিক্ষকের ছেলে আরেকজন শিক্ষক, তিনি ছিলেন তোফাজ্জল হক সাহেবের পিতা, আমরা তার ছাত্র ছিলাম, এবং ওই স্কুলে আমরা ছোটকালে যেতাম খালি পায়ে হাফ প্যান্ট পরে, বগলের মধ্যে বই নিয়ে আমরা যেতাম, যাই স্কুলে বসতাম। তৎকালীন সময় উনি আমাদের শিক্ষক ছিলেন। যদিও আমরা অপরাপর আত্মীয় ছিলাম, কিন্তু আমাদের শ্রদ্ধা ছিল ওনার প্রতি শিক্ষকের মতো, দেখলে আমরা ভয় পেতাম। আর ওই পাশে ছিল আমাদের পঞ্চানন স্যার, উনি অত্যন্ত কড়া ছিলেন, বেতের বাড়ি ছাড়া ওনার ক্লাস থেকে ওঠা খুব মুশকিল। এখনকার আমরা আধুনিক যুগে, এখন আমি এটার বিরোধিতা, শিক্ষক তার ছাত্রকে শাসন করবে, এটাই রাষ্ট্রের নীতি থাকা উচিত ছিল। কিন্তু রাষ্ট্র এই জায়গা থেকে সরে গিয়ে আজকে আমি মনে করি যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্কটা, ওইটাও নষ্ট হয়েছে, শ্রদ্ধাবোধের যে সম্পর্কটা, ওটাও নষ্ট হয়ে গেছে। আমরা এখনো শিক্ষক দেখলে আমরা সাইকেল থেকে নেমে যেতাম, স্যার যাবে তারপর সাইকেলে উঠতাম। এটা যে কি রকম একটা শ্রদ্ধার একটা সামাজিক রীতি রেওয়াজ ছিল, এটা আমরা সেই রীতি থেকে কিন্তু বেরিয়ে গেছি। আমরা বলছি যে আমরা উন্নত রাষ্ট্রে, আমরা উন্নত সমাজ ব্যবস্থা আছি। আসলে আমার কাছে মনে হয় যে আমরা অতীতটা থেকে, ভালো জায়গা থেকে আমরা প্রতিদিন খারাপের দিকে যাচ্ছি। আমরা শিক্ষার কারিকুলাম যদি দেখেন, শিক্ষার কারিকুলাম বছরে বছরে চেঞ্জ হয়। বিগত দিনে, বিশেষ করে গত 14-15 বছরে বিগত যে পতিত সরকার, আমি রাজনৈতিক বক্তব্য এখানে দিতে চাইনি, কিন্তু একটি রাষ্ট্রের তার কাঠামোগত, তার শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে ফেলেছে, সেটা কিন্তু তার একটা বড় দৃষ্টান্ত হলো গত 15 বছরে।
ততদিন স্যার মিশে আছে এই বিদ্যালয়ের সাথেই। এখন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করবেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ পয়গম্বর আলী এবং আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম স্যারকে। এটা ওটা খবর দিতাম। তো আজ পর্যন্ত এতটুক বাক বিতরণ হয়নি, কথাবার্তা ভুল বুঝাবুঝি হয়নি, আমরা সমঝোতার ভিতরে কাজ করছি। তো উনি এত ভালো লোক, এটা 100% গ্যারান্টি। ওনার বাবার শিক্ষক ছিল, হ্যাঁ, জনাব হাফিজুর রহমান, মরহুম হাফিজুর রহমান, হ্যাঁ, আমাদেরই শিক্ষক উনি। তো আসলেই আমাদের জীবনটা এই তো মনে হয় শুরু হইলো, এই শেষ হয়ে যাচ্ছে, এইটাই অদ্ভুত লাগে। সেই দিন উত্তর কমরপাড়া স্কুল হইল, আমি অনেক সহযোগিতা করছি এখানে, ওই যখন স্কুলটা হয় কাগজপত্র এটা ওটা নিয়ে। তো আজকে সেই কার্য, এই স্কুলের কার্য আজকে থেকে শেষ হয়ে গেল। আর না, একটা জিনিস কি, স্কুলের দেখভাল তো অবশ্যই তার আঙিনা, এটা স্কুল, এটা তো করবেই উনি, যতদিন জীবন আছে সহযোগিতা করবে। ম্যানেজিং কমিটিতে দরকার হলে থাকবে ইনশাল্লাহ, আমি আশা করি। হ্যাঁ, পরবর্তী জীবনে যতদূর তার চলে, শক্তি সামর্থ্য চলে, ততদিন যাবৎ এই স্কুলের দেখভাল করবে। আমরাও যতদিন আসি ইনশাল্লাহ পরামর্শ দিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উত্তর কমরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনাব মামুনুল হক স্যার, উপস্থিত মঞ্চে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অত্র ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ছাত্র অভিভাবকবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই বোনরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই তোফাজ্জল হোসেন তোফা, ইনি আমাদের সম্পর্কিত আত্মীয় খালাতো ভাই। এনার এই শিক্ষকতা জীবনে আমরা দেখেছি, এই স্কুল প্রতিষ্ঠা লগ্নে কিছু দূর ঝামেলা হয়েছিল, যাক তারপরে এনার এই প্রতিষ্ঠানে যে কর্মদক্ষতা এবং এই প্রতিষ্ঠান চালিয়ে নেওয়ার ব্যাপারে এনার যে সবচেয়ে বড় গুণ ছিল, ইনি ছিল সাবলীল, মিষ্টভাষী, সাবলীল, সকলের সাথে তার একটা সম্পৃক্ততা ছিল, আপনারা জানেন। এবং বিদায়, এটি শেষ বিদায় নয়। আমাদের প্রিয় স্যার, আপনাদের এই অঞ্চলটিকে শিক্ষিত করবার জন্য যে নিরলস পরিশ্রম করে গেছেন আমি দেখেছি। আমি 2020 সালের 1/1/2020-এ দায়িত্ব পেয়েছিলাম এই বেল্টের, এই মাঠ খোঁচাবাড়ি ক্লাস্টারের। পাওয়ার পরে স্যারের খুব প্রত্যাশা ছিল যে স্যার, আমার তো চাকরিটি অল্প দিন রয়েছে, আমার স্কুলটিতে যদি একটি বাউন্ডারি ওয়াল হতো ভালো হতো, আমি একটি শ্রেণীকক্ষের প্রয়োজন, এটি যদি এক্সটেনশন করতে পারতাম। এই যে পাশে দেখবেন একটা টিন শেড আছে, শিক্ষার্থী তখন খুব বেশি ছিল, জায়গা ছিল না। আমার জায়গা থেকে ক্ষুদ্র প্রয়াসে আমি চেষ্টা করেছি আমার এই পরিজনকে, আমি তাকে শুধু একজন শিক্ষক হিসেবে দেখি না, আমি একজন বয়সে নবীন মানুষ হিসেবে, আমার মুরব্বী হিসেবে তাকে দেখতাম। তার প্রাণের আকুতি ছিল যে স্যার, আমাদের এই এলাকাটিতে শিক্ষায় দীক্ষায় আমরা অনেকটা পিছিয়ে আছি, যদি স্কুলটিকে আমি আনন্দ ঘন পরিবেশ দিতে পারতাম তাহলে বোধহয় শিক্ষকতা জীবনে আমার পরিতৃপ্তি আসিত।
স্যারের এই কথা শোনার পরে আমার মনে হয়েছে যে আমি তো দূরের মানুষ, এখানে চাকরি করতে এসেছি, একটু যদি পাশাপাশি থাকতে পারি, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে স্কুলটি নান্দনিক হবে। আপনারা যারা আমার প্রিয় ভাই বোনেরা সামনে বসে আছেন, আগের চেয়ে স্কুলটা একটু সুন্দর দেখাচ্ছে না স্যার? দেখাচ্ছে না? আপনাদের কি ভালো লাগে না? এখন দেখুন, গেটটি আমরা একটু পিছনের দিকে নিয়েছি যেন শিক্ষার্থীরা ঢোকার সময় রাস্তার উপরে তাদেরকে দাঁড়াতে না হয়। দেখবেন যে গেটটা একটু কার্ভ করে নিয়েছি যেন স্পেস পায় তারা আসতে পারে। কিসের জন্য? যেহেতু সামনের দিকে একটি রোড আছে, এই রোডটি সবসময় চলাচলের মধ্যে থাকে। বাউন্ডারিটি আরেকটু সামনের দিকে গেলে শিক্ষার্থীদের অ্যাক্সিডেন্ট কবলিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল। অনেক দিক চিন্তা ভাবনা করেই আমরা তিলে তিলে এই 4টি বছরে আমরা মোটামুটি চার বছরে আমরা চেষ্টা করেছি 4-5টি বছরে স্কুলটাকে একটা নান্দনিক কাঠামোতে দাঁড় করাতে। আমাদের পরিকল্পনা ছিল নতুন ভবন আসলে এই ভবনের পিছনে বসবে নতুন ভবনটি, উত্তর দক্ষিণে বসবে, আর এই ওয়াশ ব্লকটি ঠিক তার দক্ষিণ সাইডে বসবে। আমি বুঝি নাই আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন, ইঞ্জিন চালান, কি বুঝে কোথায় বুঝে এই ওয়াশ ব্লকটি এখানে দিল আমি বুঝি নাই। এটা নিয়ে আমাকে তকমা দেওয়া হলো আমি আমলীগের লোক, এই জন্য বিএনপির আমলে আমি চিন্তা ভাবনা করি নাই। আরে বেটা, স্কুল আসি আমি, এই শিক্ষার্থীরা আমার বন্ধু বান্ধবী, তুমি তো কোনোদিন শিক্ষার্থীর কাছে পৌঁছাও না, তুমি তো ভবিষ্যৎ চিন্তা করো না। এখন যদি আমার একটি পিছনে ভবন হয়, এই ওয়াশ ব্লকটা কি হয়ে যাবে? অকেজো হয়ে যাবে, সরকারের 20 লক্ষ টাকা এখানে অপচয় হয়ে যাবে। আমি চেয়েছিলাম এই পাশের ওয়াশ ব্লকের সাথে এই জায়গাটাতে ক্লিয়ার করতে। অনেক আমার ভাইও চেষ্টা করেছেন সর্বোচ্চ, তখন বিষয়টি অন্যদিকে চলে গেল। এই জায়গাটি থাকলে আমাদের ছেলে মেয়েদের খেলার জায়গাটা বেশি থাকতো না, জায়গাটা একটু স্পেস হতো না। আমরা চিন্তা করেছিলাম এই স্বল্প পরিসরে আপনাদের অনেক বিয়ে শাদী এখানে হয়, স্কুলের মাঠটি একটু স্বাভাবিক থাকলে আপনারা অনেক প্রোগ্রাম এখানে করতে পারবেন। এটা ছিল আমাদের একটা প্ল্যানিং এর জায়গা। তো যাই হোক, আপনাদের সহযোগিতা রয়েছে, সহযোগিতা থাকবে। আমি আপনাদের কাছে, আমার ভাই বোনদের কাছে হাত জোর করে মিনতি করছি, আপনার প্রত্যেকটি সন্তান, এই যে আমার বন্ধু বান্ধবীরা বিদ্যালয়ে আসে তারা আমার বন্ধু বান্ধব, আপনারাও যারা মা আছেন, বাবা আছেন, দাদু আছেন, আপনার নাতি নাতনি এবং সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি করুন, একটা পরিবেশ তৈরি করুন। এটি যদি করতে না পারি স্যার, এই সন্তানকে শিক্ষিত করা যাবে না, এই সন্তান বিপদে চলে যাবে। প্লিজ, আমার বোনেরা পেটে 10 মাস 10 দিনের মতো জায়গা দিয়েছেন, এত ফুটবল খেলেছে আপনার প্রিয় সন্তান, পেটটা কেটে ফেলে দেন নাই? দিয়েছেন কি কেউ? দেন নাই। যদি না দিয়ে থাকেন, আপনার কলিজার টুকরা হলো আপনার সন্তান। এই সন্তানকে যতটা আপনি মানবিক করতে পারবেন, আপনি বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে, ততটাই আপনি আরামদায়ক পরিবেশে থাকবেন। যদি এই শিক্ষা আমরা পরিবার থেকে দিতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো। বৃদ্ধাশ্রম আমাদের জন্য ওয়েট করছে, বৃদ্ধাশ্রম। মা বাবার ওই সন্তানের হাড়িতে মা বাবার ভাত জুটবে না। আমরা কি এখানে কোনো মা বাবা আছি যে আমার সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হবে আর আমার একবেলা খাবারের মানে তার হাড়িতে আমার একবেলা খাবার হবে না? এটা কি কেউ চিন্তা করি? আমরা কল্পনাতেও নেই না, যদিও নেই না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বর্তমান যে পরিবেশ আর পরিস্থিতি, এই জায়গায় যদি আমরা আমাদের প্রিয় সন্তানকে এভাবে বেড়ে তুলতে না পারি, গড়ে তুলতে না পারি, স্যার, আমাদের ভবিষ্যৎ খুব খারাপ আছে। যেটি পয়গাম মহোদয় এখানে আপনাদের এই এলাকার অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা শাখার, উনি কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। উনি চান আপনার এলাকাটা আরো বেশি উন্নত হোক। আমাদের এখান থেকে বিদেশে যারা গেছেন তারা যদি এই কাজগুলো শিখে যেত, অবশ্যই তার বেতন হতো 5 গুণ। যদি সে বেতন পায় 40,000, সে বেতন পেত মিনিমাম 2 লক্ষ টাকা। কথা কি আমার বোঝা গেছে? আমি কাজ শিখে যাব। এখন কাজ শিখে না যাওয়ার কারণে কি হচ্ছে, আমি ওই দেশে গিয়ে জগালি খাইতেছি। আমাদের দেশে জগালি আছে না, হেড মিস্ত্রি আছে, এর পাশে একটা জগালি আছে না নাই, ডানে বামে। তো আমরা যাইয়া ওইখানে জগালি করি। জগালি কি কইছি বলছে? তাহলে হেড মিস্ত্রির দাম যদি 500 টাকা হয়, জগালি 500 টাকা দেবে নাকি? দেবে কি বলেন? এজন্য আপনি আপনার সন্তানকে বিদেশে পাঠাবেন, ড্রাইভিং শিখা, ড্রাইভিং লাইসেন্স করে দেন, ওখানে গিয়ে গাড়ি চালাবে, অনেক টাকা ইনকাম করবে। ওখানে গিয়ে বিল্ডিং এর কাজ করবে যেন সে নকশা দিতে পারে। পাঠান না, দেখবেন যে রেমিটেন্স আসবে। উনি ভালো কথা বলেছেন। আমাদের সন্তানদেরকে যদি আমরা সম্পদ হিসেবে করে তুলতে না পারি, এই বাংলাদেশের ভাগ্যের যে কালো আকাশে যে কালো মেঘ ঘনীভূত হয়েছে, এই কালো মেঘ আমাদের সামনে থেকে যাবে না। আমি প্রিয় ভাইদের কাছে, বোনদের কাছে হাত জোর করে মিনতি করছি, আপনার প্রিয় কলিজার টুকরা, আমার বন্ধু আর বান্ধবী, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি আসার সাথে সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে হ্যান্ডশেক করার জন্য আমার কাছে চলে গেল। আমি কিন্তু প্রত্যেকদিন একটা স্কুলে আসা আমার সুযোগ হয় না। আমি চিন্তা করি যে এরা আমার বন্ধু বান্ধব, আমিও একসময় এরকম ছিলাম শৈশবকালে, আমার শৈশবটা এভাবেই কেটেছে। আমি যদি একটু আমার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেই, তারা উজ্জীবিত হবে।
তাদেরকে আমি কথা বলি, অনেক বন্ধু আমার কথা শোনেন, আমার খুব ভালো লাগে। এই ভালো লাগা থেকে আমি এই বেলটাতে সকালবেলা 9টার সময়ও ঢুকি, দেখা যায় যে কোনো সময় স্কুলগুলোতে ছুটে বেড়াই। হয়তো আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি নাই, বিভিন্ন ঊর্ধ্বচাপ, অধচাপ, ডানের চাপ, বামের চাপ, সামনের চাপ, পিছনের চাপ, অর্থাৎ 10 দিকের চাপ এসে আমাদের উপরে পড়ে, যার কারণে সবকিছু করতে চাইলেও আমরা স্বাভাবিকভাবে করতে পারি না। আপনাদের ধৈর্যের বাঁধন ভেঙে গেছে বোধহয়। এখনই বোধহয় আমরা ছোটবেলায় যখন মাছ মারতাম ওই কাদো উঠাই দিতাম, একেবারে পানি সেকিতে সেকিতে ওই পক্ষে ঢেউ লাগিয়েছে, কোন সময় ফিরে আবার ভাঙে গিয়েছে, আবার ধরো ওটাতে আবার মাটি উঠাও, ওটা আবার পানি সেকো, এরকম হয়েছে কি নাই? এখন কিন্তু ওই স্মৃতিচারণ আর এখন নাই। এখনকার ছেলেমেয়েরা জানে না হাল কেমনে করে বাইতে হয়, জোয়াল কেমনে করে গরুর ঘাড়ে লাগাতে হয়। আছে কি এরকম? আমরা কিন্তু তখন ছোটবেলায় পড়েছি। আর ওই নাঙ্গলের পেত্তা কাদো বাড়ির একবার ঘুরে আসিলে এখান তলতিয়া এই ময়লা ফেলাইতে পেটের ভাত হজম নাকি? সেই সময় এই জন্য মানুষ 1 ডিশ ভাত খাইতো। কি স্যার, কথা কি খারাপ করেছি নাকি? নাঙ্গলের পেত্তাটা ধরি এক টান দিলে মানে তামান শেষ, হজম হয়ে দিচ্ছে, 1 ডিশ ভাত খাইতাম। এখন কি স্যার 1 ডিশ ভাত খাই? দিলেও খাই। আগে দেখেন মানুষ মরে গেলে দাওয়াত যখন দেয় যে ওইখানে গিয়ে বড় লোকের বাড়িতে যাব, ওই যে দোয়া ফোড়া বলে, চল্লিশা বলে, দেখেন কলার গাছের খোলের মধ্যে খাইতাম, পাতার মধ্যে খাইতাম। আর এক একজন ঠাকুরি কালের ডাক দিয়া খাইয়া এইখান সহ চাটেছে যে হেভি খাম দিন। এখন দেখেন আপনি আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছেন, কর্মা ফোলাও করছেন, আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসছে না। এটা কি লক্ষ্য করা যায়? এই তো 30 বছর আগে আমাদের বাংলাদেশের বাস্তবতা ছিল এটা। এখন কি সেটি আছে স্যার? আগে আমরা পলেস্টার লগি পড়তাম, পলেস্টার লগি চিনে আছে তো স্যার যারা মুরব্বী আছেন, মানে হেভি ইলাস্টিক উঠিছে হাঁটুয়ার উপরত, টান দিলে নিচে, ছাড়ে দিলে উপরত। এরকম কি আছে? আমার অনেক বোন, আমার মা একটা শাড়ি 2 ভাগ করে পরতো, একটা সকালবেলা গোসল করার পরে আরেকটা। এরকম অবস্থান কি আমাদের আছে? নাই। আমরা সক্ষমতা সম্পন্ন হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অনেক ইনকাম বেড়েছে। আমার বন্ধুরা যখন অনেক সময় অপরিষ্কার হয়ে স্কুলে আসে, আমি বন্ধু হিসেবে কষ্ট পাই। আমার বোনদের কাছে আমার মিনতি, একজন ভাই হিসেবে, দূরের ভাই হিসেবে, আমি আপনারা আমার বোন, ভাই বোন, প্লিজ আপনার সন্তানটাকে আপনি যখন বাইরে বের হন কত চমৎকার সুন্দর করে সাজুগুজু করে বের হন। আপনার প্রিয় সন্তান কলিজার টুকরা যখন স্কুলে আসছে, সে কি নাকটা পরিষ্কার করে আসছে? তার হাতের নখগুলো কি কাটা আছে? সে কি নিয়মিত পড়ালেখা করছে? সুন্দর করে কি একটা ড্রেস পরে স্কুলে যাচ্ছে? এটি কি আপনাদের মনটা চায় না? বছরে 2টো করে স্কুলের ইউনিফর্ম কিনে দেবেন, একটা ময়লা হবে বাড়িতে ফেলে রাখে আসবে, পরিষ্কারটা পরে চলে আসবে। আমরা করি কি? এইখানে দেই একটা, ময়লা হলে আর পড়ার জায়গা থাকে না। আরে ভাই 2টা দেন না, কয় টাকা লাগবে? 500-600। আপনি 700 টাকা দামে লঙ্গি পড়েন, আপনি 500 টাকা পড়েন। আমার বোন মেক্সিটা পড়েন 1000 টাকা। আরে বোন তোমাকে দেখবে কি? আমার দুলাভাই দেখবে, আর আমার দুলাভাইয়ে দেখবে আমার বইনেরে। তো তোমাদের যদি এরকম হয়, তাহলে তোমাদেরও তো দামি কাপড় পরার দরকার কি? তোমরা দামি কাপড় পরাবে তোমার প্রিয় সন্তানকে, তাকে পরিয়ে দাও। অন্য মানুষ দেখে বলবে হ্যাঁ কি, আমার কথা কি বুঝে গেছে? আমাদেরকে কে দেখবে রে ভাই? আমরা তো বিবাহিত মানুষ, আমাদের স্বপ্ন তো আমাদের সন্তানদেরকে নিয়ে। আমার এই সন্তান বেড়ে উঠবে, আমার এই সন্তান যদি ভালো পেশায় যায়, ভালো মানুষ হয়, ভালো মানুষ হলে সে ভালো পেশায়, যখন একটি পেশায় জড়িয়ে যাবে সে ভালো মানুষ হবে, ভালো পেশাজীবী হবে, তার দ্বারাই মানুষের উপকার হবে। যদি ভালো মানুষ করতে না পারি, তাহলে দেশের অবস্থা যা হয় তাই হবে, আমাদের ভবিষ্যৎ সেরকমই হবে। আমরা কখন কোথায় পড়ে থাকবো আমরা জানি না। আমি অনেক কথা বললাম। তোফা স্যার এই স্কুলটিকে উঠিয়ে নেওয়ার জন্য, আপনাদের এই এলাকার প্রিয় সন্তানদের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ওনার হাত ধরে উনি শেষ সময় চাইতেন, স্যার আমার বিদায়টা আমি ভালো করে নিতে পারবো তো? ওনার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি পারবেন। কেন? আপনার ভিতরে সদিচ্ছা আছে, ভালো মানুষের জাগরণ রয়েছে। দেখেন একজন শ্রদ্ধেয় শিক্ষক আজকে বিদায় নিচ্ছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। আমি মনে করি আপনি শিক্ষক, আপনি শ্রেষ্ঠ, আপনি ধন্য, একই সাথে আল্লাহ আপনাকে কবুল করবেন। আমার মকবুল স্যার বলে গেলেন যেন সামনের দিকে হজে যেতে পারেন। আপনি তো আমার ভাইয়ের কথা চিন্তা করলেন, আমার ভাবিকে থাকবে কোথায়? আমি চাই আমার ভাবিকে নিয়েই উনি হজ ব্রত পালন করতে যাবেন। আমার ভাতিজা, আমি যতটুকু খোঁজখবর রাখি, আমার মেয়ে কিছুটা সময় মানে একটু শারীরিকভাবে অসুস্থ ছিল, সে এখন ভালো হয়েছে যতটুকু জানি আমি, এখন ভালো, তার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। তারপরে বোধহয় স্বাস্থ্যের দিকে আরেকটু তফাসাল নজর দিবেন, বড় মেয়ের উপরে মানে স্বাস্থ্যের দিকে নজর দিবেন। আর সেই সাথে ভাবি তো আছেনই, অসাম ব্যক্তিত্বের মানুষ। হ্যাঁ, আর এইখানে মানে আসলে আপনাকে ওইভাবে বলবারও আমার কিছু নাই। ভাবিকে নিয়ে আপনি হজ্জব্রত পালন করবেন, এটি আমি চাই। দুজন মিলে গেলে আমরাও সন্তুষ্ট হব যে আমার বড় ভাই হজ থেকে ফেরত এসেছেন। আর আমার ভাতিজার জন্য অবারিত আমার দোয়া থাকবে। ভাতিজা তার পরিশ্রম শেষ করে এখন সে, আপনারা হয়তো অনেকে জানেন না তার অবস্থান, কিন্তু সে চাকরি করে বাড়ির ভিতরে সে বিশ্বের চাকরি করে, এটা জানেন?
ওনার সন্তান কিন্তু বিশ্বের চাকরি করে, গ্লোবাল ভিলেজে বসবাস করেন, একটা কম্পিউটার চালান। আপনারা অনেকে জানেন ঘরের ভিতরে করে কি, এই ঘরের ভিতরে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এটা আপনারা জানেন অনেকে। তার সন্তান কিন্তু ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, চুরি করে নয়, পরিশ্রম মেহনত দিয়ে। দেখছেন এই পড়ালেখা শেষ করে সে এখন কোটিপতি মানুষ, চিন্তা করা যায় স্যার? তার সন্তান এখন কোটিপতি। তাহলে আপনার সন্তানকেও আপনি এইভাবে উজ্জীবিত করেন। আমি তো মনে করি এই উত্তর কর করার জন্য তোফা স্যারের সন্তান, তার ছেলে একটা রোল মডেল, একটা আদর্শ, একটা স্ট্যান্ডার্ড। তাকে দেখে এগিয়ে যেতে পারে এই উত্তর কর পাড়ার অনেক এই প্রজন্মের শিক্ষিতরা। কয়েক কোটি টাকা এই মধ্যে সে বৈধ পথে কয়েক কোটি টাকা ইনকাম করেছে। কি স্যার আপনারা যারা অনেকে জানেন, মানে তার পরিবার নিয়ে A to Z আমার সাথে কথা হয়, একটু ফুসে তুলে স্যার একটু সময় হবে, বলো ভাইয়া আমি তো একটু ব্যস্ত রে ভাই, তারপরে দেখিস বিকেল বেলা পরন্ত বিকেলে আসা যায় কিনা। এই ছোট্ট সময় বসে এক কাপ চা খাওয়া হয়, এর মাঝখানে তার সাথে আমার মত বিনিময় হয়। আমি আজকে নিজেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে হে আল্লাহ, আমি আমার বড় ভাইকে যে আমানত কথা বলেছিলাম, আজকে তার বিদায় বলবো না, যে চাকরি থাকলে ভাই একটা সময় থাকবে, আমরা এসেছি, আমরা যাবো এই জায়গা থেকে, আরেকজন আসবে, একজনের জায়গা আরেকজন পূরণ করবে। তো আমার মনে হয় মহান আল্লাহ তাআলা আমাদের দুইজনের প্রাণের আকুতি বা প্রার্থনাটা কবুল করেছিলেন, যার কারণে আজকে আমরা সবাই মিলে এখানে আসার সুযোগ পেয়েছি। নাহলে আমিও তো পৃথিবীতে নাও বেঁচে থাকতে পারতাম, বিষয়টি এরকম। তো আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমার কথায় আপনারা ব্যথিত হয়েছেন। আমার প্রিয় বোন এবং ভাইদেরকে আবারও আমি সর্বশেষবারের মতো মিনতি করছি, আমার যে বন্ধু বান্ধবদেরকে আপনারা স্কুলে পাঠাচ্ছেন, প্লিজ একটু দেখবেন সে বাড়িতে গিয়ে পড়ালেখাটা ঠিক মতো করছে কিনা, তার হাতের লেখাটা একটু সুন্দর হয়েছে কিনা, একটু দেখবেন সে সুন্দর কাপড় চোপড় পরে স্কুলে আসছে কিনা, স্কুল নিয়মিত করছে কিনা। স্যার বিদায় নিবেন, স্যারের সাথে আমার আপত্তি ছিল, স্যার আপনি বিদায় নিবেন বটে, বাট আপনাকে স্কুলটা আরেকটু আপনার সান্নিধ্যে রাখবেন, স্নেহ মায়া মমতা দিয়ে স্কুলটাকে আপনি দেখবেন। এটা আজকেও স্যার আপনার বিদায় বেলায় আপনার কাছে মিনতি সহকারে আমি এই আবেদন রাখছি, মিনতি রাখছি, নিবেদন রাখছি। আপনি এই এলাকার জন্য, আপনি একজন ত্যাগী মানুষ, আপনি একজন মানবদরদী মানুষ, আপনি একজন সামাজিক মানুষ, আপনি একজন উদাহরণ, আপনি একজন মডেল। আমি চাই আপনি আপনার এই সহযোগিতার হাত এবং আমি আমার ভাতিজার কাছে, আমার ভাতিজা যে কোন দিকে গেল জানি না, এই স্কুলে আপনি একটি দরিদ্র তহবিল ফান্ড গঠন করে দেওয়ার ব্যবস্থা করবেন, এটা আপনার কাছে আমার সবিনয় অনুরোধ। যেই তহবিল থেকে এই এলাকায় যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে তাদের জন্য বছরে 2টি ইউনিফর্ম, কিছু খাতা কলম আমার ভাতিজা তার জায়গা থেকে দেয়, এটি আপনার কাছে চাওয়া। বড় ভাই কি হাত তুলে একটু ওয়াদাটা রাখা যাবে? আমার প্রিয় বড় ভাই, এই ফান্ডটিকে আপনি এখানে করবেন, আমার ভাতিজার সেই সামর্থ্য রয়েছে। আমি ন্যায়ত একজন গরিব মানুষ, মানে শিক্ষা আসলে শিক্ষা। পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় আল্লাহ রাসূলের কাছে হেরা পর্বতের গুহায়, 100 এর উপরে যে সূরাগুলো রয়েছে 114টি সূরা, তাই না? ছোট বড়, মাক্কি এবং মাদানি। মক্কায় যেটি অবতীর্ণ সেটি মাক্কি, যেটি মদিনায় অবতীর্ণ সেটি মাদানি। মক্কার সূরাগুলো সাধারণত ছোট ছোট, আয়তনে ছোট, মাদানি সূরাগুলো হলো আয়তনে বড়। যেমন সূরা আল বাকারা, সূরা বাকারার পরে আছে সূরা আল ইমরান, এগুলো বড় বড় সূরা। সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা আল মুলক, এরকম অসংখ্য আছে। তো এগুলোর ছাপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটি অবতীর্ণ করেন, 5টি আয়াতের প্রথম যে আয়াত সেটি হলো ইকরা। এর অর্থ হচ্ছে পড়ো নয়, বিদ্যা অর্জন করো। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে 1500 বছর আগে এই মানব জাতিকে দেখিয়ে দিচ্ছেন যে তুমি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, কালো না সাদা, লম্বা না খাটো, এটার প্রয়োজন নয়, তোমার প্রয়োজন হলো বিদ্যা অর্জন করা। এই পবিত্র কোরআনে 1500 বছর আগে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে প্রথম যে আয়াত, 5টি আয়াতের প্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছেন সেটি হচ্ছে ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বিদ্যা অর্জন করো। বিসমি, কার নাম নিয়ে? তার নাম নিয়ে। রব্বি, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমার সৃষ্টি করেছেন। আমরা কিন্তু মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। বিজ্ঞান এখন খুঁজে বেড়াচ্ছে এলিয়েন একটা শব্দ নিয়ে খুঁজে বেড়াচ্ছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত। স্যার আদম আলাইহিস সালামের তৈরি হয়েছিল, উপাদান ছিল মাটি, তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই মাটিকে তৈরি করা হয়েছে, অবয়ব দেওয়া হয়েছে পবিত্র জান্নাতে। উনি জান্নাতে বসবাস করতেন, তার মানে মানুষ এই পৃথিবীর বাসিন্দা নয়, এই মানুষই হলো এলিয়েন। বিজ্ঞান এখনো পৌঁছাতে পারেনি এই পবিত্র কোরআনের কাছে। কারণ দেখেন
পৃথিবীতে যদি ধুলি ধোঁয়া না থাকতো, মানুষ হাজার হাজার বছর বেঁচে থাকতো। আমরা পৃথিবীর পরিবেশকে দূষিত করেছি, এজন্য আমরা হাজার হাজার বছর বেঁচে থাকতে পারি না। বিজ্ঞান যতটা এগিয়ে যাবে ততটাই কোরআন প্রস্ফুটিত হবে এবং কোরআন এই বিশ্বের বুকে কোরআনের পতাকা উঠবে। কারণ কোরআন হলো অথেন্টিক গ্রন্থ। এই একটি মাত্র বুক গ্রন্থ যেটার ভূমিকায় লেখা আছে আলিফ লাম মিম, একটি পাসকোড দেওয়া হয়েছে। এখন আমরা কম্পিউটারে পাসকোড দেই, পবিত্র কোরআনে এরকম পাসকোড আগেই দেওয়া হয়েছে 1500 বছর আগে। এমন কিছু কিছু বর্ণ দিয়ে দেওয়া হয়েছে যেটা আজ পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারে নাই, কোনো শিক্ষাবিদ আইডেন্টিফাই করতে পারেন নাই। বলা হয়েছে এটির অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তার মানে এই পাসকোড কেউ আইডেন্টিফাই করতে পারে নাই। আজকে যে কম্পিউটার নিয়ে আমরা বাহাদুরি করছি, এই কম্পিউটারের শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্য দিয়ে। এজন্য আমাদের প্রিয় সন্তানদেরকে মানুষ করতে গেলে নৈতিক শিক্ষাটাও পরিবার থেকেই দিতে হবে। তাকে একটু আরবি শিখান, তাকে নামাজ কালাম শিখান। স্যার, জন্মিলে মরিতে হইবে, অমর কে কথা রইবে। আমরা কি অমর রইব? আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? আজকে তোফা স্যার দাড়ি মোজ পেকে গেছে, আমারও পেকে গেছে, 46 চলছে, 47-এর দিকে যাচ্ছি আমিও একসময় এরকম ছিলাম যে হেভি, মুই একলা 100, এলা তো দেখাচ্ছে মুই একলা 100 নয়, সবাই মিলে 100। কথা কি বোঝা গেছে? আসুন আমরা বিনয়ী হই। বিদ্যা মানুষকে বিনয়ী করে। যে যত বেশি শিক্ষিত হবে সে তত বেশি বিনয়ী হবে। বিদ্যা অর্জন করা, আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নারীর জন্য ইলম অন্বেষণ করা ফরজ, আবশ্যকীয় কাজ। তুমি মুসলমান হতে চাও তাহলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। এখানে বলা হয়নি তুমি ইসলামের জ্ঞানটাই আগে অর্জন করো। কথা কি বোঝা গেছে? ইকরা মানে জ্ঞান অর্জন করো, বিদ্যা অর্জন করো, শিক্ষা নাও, শিক্ষিত হও, একথা বলা হয়েছে। তো আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো, আমার বন্ধু বান্ধবের দিকে নজর রেখে প্রিয় বন্ধুদেরকে নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, পরিবারই হলো আদিম শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের কাছে আবারও মিনতি রাখছি। আমি অনেক কথা বলে ফেললাম, আমার কথা আবার তাই কষ্ট পেলে মানে মনক্ষুণ্ণতা হলে আমাকে মাফ করবেন হৃদয় থেকে। কারণ আমি একজন মানুষ, আমার ভুল করা স্বাভাবিকতা। এই জায়গা থেকে আমি মাপ চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। প্রিয় বন্ধু বান্ধবীরা, তোমরা কি মন খারাপ করেছো? আরেকবার কি দাঁড়ানো যাবে? কি বন্ধুরা প্লিজ আপ, কই বন্ধুরা দাঁড়িয়েছো সবাই? এবারে সুন্দর করে হাত নাড়ানো একই সাথে। ডাউন, হাই বন্ধুরা, হাই, লাইক, মনে আছে তো? হাই বন্ধুরা, থ্যাংক ইউ, সিট ডাউন। বাইরে আছেন সবাই, একটু দয়া করে ভিতরে আসেন। বাচ্চা তোমরা আসো, সামনে আসো। সামনে যারা বাইরে যারা আছে তারা ভিতরে আসুন। একটু সামনে, একটু সামনে কমা দিন, সামনে একটু কমা দিন। জায়গা, বহু জায়গা আছে, জায়গাতে বসে পড়বেন। আসেন, কেউ রাস্তায় থাকবেন না, অনুরোধ করছি, রাস্তায় কেউ থাকবেন না। কতটা জায়গা, সবাই ভিতরে আসেন। আচ্ছা, পরে পরে কথা কি বলবো। স্যার তো সবকিছু বললো যে স্কুলটি এই হাঁটি হাঁটি পা পা করে আজকে চাকরি আমার 34 বছর 1 মাস 15 দিন চলে গেল। মনে হয় এই মাত্র দিনগুলো চলে গেল। তারপরেও যেহেতু চাকরি করি, প্রশাসনে শুধু এখানটা না, সব খান্ডে যারা সরকারি চাকরি করে তাদেরকে যাইতে হবে। তবে আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমি সুস্থভাবে ভালোভাবে বিদায় নিচ্ছি। আমাদের মতো আমাদের এই শিক্ষক হয়তো 1 মাস 10 দিন 15 দিন 6 মাস চাকরি থাকতে মারা গেছে। আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে, সুস্থভাবে যাচ্ছি, এটা আল্লাহকে লাখ শুকরিয়া। এবং আমার কি বলবো যে আমার ছাত্রী যারা ছাত্র প্রাক্তন যেটুকু উপহার দিল, যতটুকু সম্মান দিল, এদের জায়গা কোথায় রাখবো আসলে ধারণা করতে পারিনি। এরা যে আমাকে এত ভালোবাসে এবং এত উপহার দেবে, তারপরেও গ্রহণ করছি সাদরে, দোয়া করি তারাও ভালো থাক। কারণ এমনি করে দেখেন চাকরি আজ থেকে এই অত্র এলাকা 30 বছর যেসব ছেলে মেয়েদের বয়স তারা তামার আমার ছাত্র ছাত্রী। 34 বছর চাকরি, 5 বছর বাদ দেন, 30 বছর যে সকল ছেলে মেয়ের বয়স প্রত্যেকটা আমার ছাত্র ছাত্রী। যাই হোক, যাইতে হবে, এটা করার কিছু নাই। স্যারগর অনেক বললেন, আমার শিক্ষা অফিসার স্যার আসলে
তার সাথে আমার এত একটা সম্পর্ক হয়তো আজকে কর্মজীবন আজ থেকে হয়তো থাকবে না। যখনই স্যার আমার ডাকছে, যতটুকু পারছি সব কিছু ফেলা দিয়ে স্যারের সাথে যায়, অফিসের কাজ, নিজের কাজ, আন্তরিক কাজ সব কিছু আমরা ওখানে সমন্বয় করছি। এবং সবচেয়ে কথা বলবো আমার স্টাফ সহকর্মী, যে সর্বপ্রথম আমরা 4 জন ছিলাম, 4 জন থেকে পরে একজন আসলো, তারপরে আবার একজন আসলো। এবং এটা বলবো আসলে তাদের কাছে আমি ক্ষমা চাইবো, যদিও আমার সহকারী এই জন্যই যে প্রশাসনিকভাবে তাদেরকে অনেক আমি গালাগালি করছি, কড়া কথা বলছি। আমার একটা কথা বলিনি, আমার পারিবারিক কোনো কথা বলিনি, সম্পূর্ণ প্রশাসনিক আমি যাহা অফিস থেকে পাই তাহা তাদেরকে বলি। এতে করে তারা যদি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়, মন খারাপ করে, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং তাদের চলাফেরায় এতদিন যাবত তারা যাহত কিছু করছে আমি সব কিছু তাদেরকে ক্ষমা করে দিলাম। এবং তাদের কাছে কোনো কিছু আমার কোনো দুঃখ নাই, যে আমি তাদের কাছে এটা আবারও বলছি, তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি অনেক কিছু, সবচেয়ে বড় আমার সৈয়দ আলী স্যারকে বহু গালাগালি করে বহু গাল দিছি। কারণ একটা কারণ, সে একটু মানে সময় মতো না আসার কারণে তারপরে সে ঠিক হয়ে গেছে। এখন বাকি যে দিনগুলা হয়তো আমি যাওয়ার পরে ওচেরে হেডমাস্টার আসবে, না আসলেও তাকে চালাতে হবে। আর স্যার যে বললো, আসলে আমি নিজের জমিদাতা, নিজে সব কিছু, নিজে প্রধান শিক্ষক, নিজে অনেক কিছু স্কুলের প্রতি, এবং বিগত আমার হেড স্যারগণ এবং এমআর ক্লাস্টারের হেড স্যারগণ, সরকারি স্যারগণ অনেক কিছু বললো। আসলে আমি তাদেরকেও কি বলবো, এত আন্তরিকের সাথে আমরা একসাথে যে কোনো কাজ আমি পিছাই ছিলাম না। কোনো কাজে যখনই খবর হইতো এটা করতে হবে, এটা করতে হবে, সক্রিয়ভাবে সকল প্রধান শিক্ষক এবং স্যারগণ নিয়ে কাজ করছি। হয়তো সেই জায়গাটা থেকে আমি একটু দূরে থাকবো, কারণ সময় মতো সেটা তখন ছিল আমার প্রশাসনিক একটা দায়িত্ব, কিন্তু এখন তো সেটা দায়িত্ব নাই। তারপরেও যতটুকু তারা ডাকবে আমি তাদের সাথে সার্বিক সহযোগিতা করব এবং থাকব। এবং এটাও কথা দিচ্ছি যে যেমন আমাদের মকবুল স্যার, ওনাকে উনি ইচ্ছা করে এই কয়েকটি স্কুলে উনি আসে, মাঝে মধ্যে আসে, ঠিক সেরকম আমিও চেষ্টা করব আমার বেল্টে 31টি স্কুল, 31টি প্রধান শিক্ষক, সকলে আমার আন্তরিক, শুধু প্রধান শিক্ষক না, সহকারী খুবই আন্তরিক। এবং চেষ্টা করব মাসে 2-1টা স্কুল প্রতিটাতে যাওয়ার জন্য, যাবো, দেখা করব। এটা আমি কথা দিচ্ছি। স্যারগণ সে আমার গ্রহণ করুক আর না করুক। এবং সবচেয়ে আমার নিকটতম জানেন খুব আমার গোলাম ভাই, ওনার সাথে দীর্ঘদিন থাকে চলাফেরা, এক মোটর সাইকেলে চড়া, তারপর নিজে নেওয়ার পর এই যে যাওয়া আসা। তারপরে জানেন নারগুন স্কুলে প্রধান শিক্ষক জিয়াউর স্যার, এত ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে ছিলাম। যাহা কিছু খবর পাই, খবর পাওয়া মতো আগে আমরা, তারপর অন্যান্য স্কুল, অন্যান্য স্কুলকে সহযোগিতা করি, সেটা যতটুকু পারছি। এবং আপনাদের সাথে যতটুকু আমি চলাফেরায় কথা বলছি, আমি মাপ চাচ্ছি অনেক কিছু কথা। কারণ আমি একটা কথা, যে প্রশাসনের ক্ষেত্রে সকল স্যারদের সাথে অনেক কথাবার্তা বলি, যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। কেউ মাইন্ড, তারপরে কথা রাগও হইতো, যা রাগ আসা সব কিছু ভুলে যায়, আজ থেকে সব কিছু একাকার হয়, একে অপরকে ক্ষমা করে দিয়ে। আর আজ থেকে আসলে এই যে আমার কর্মজীবন অদ্য থেকে শেষ হয়ে গেল। আর আসলে যে আপনারা যে এতক্ষণ যাবত আছেন, আমাদের একটু সময় ছিল একটার পর কথা, কিন্তু চেয়ারম্যান না থাকার কারণে, উনি খুবই ব্যস্ত থাকার কারণে একটু আমরা আগাড়ি করলাম, আগাড়ির সময়টা একটু বেশি হলো, এই জন্য ক্ষমা করবো সবাই। এখন সকলকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকেন, এবং কেউ যাবেন না, আমার সামান্য একটু তাবারক আছে, সেটা নিয়ে যাবেন, এবং সবাই বসে থাকবেন যথাসময়। আচ্ছা, শেষ আছে যে এখন
আল্লাহর কাছে শুকরিয়া, দোয়া করব। যেহেতু এখান থেকে থাকে আমি চলে গেছি, সকলেই সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করবেন আমাদের হাফেজ আলমগীর সাহেব। উনি দোয়া করবে। দোয়ার করে যারা অনুরোধ করছি, যারা রাস্তায় আছেন অনুরোধ করছি ভিতরে আসেন, কারণ কেউ আমাদের বাইরে না। আমি অনুরোধ করছি যারা রাস্তায় আছেন সবাই ভিতরে আসেন। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ মেহনত করেছিল, এদের মধ্যে হতে তারা অনেকেই কবরে শুয়ে রয়েছে রব্বুল ইজ্জত। খাস করে এই প্রতিষ্ঠানের জমিদাতা তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরো অন্যান্য ভাবে যেভাবে সহযোগিতা করেছে, এদের মধ্য থেকে সহযোগিতাকারীদের মধ্য থেকে অনেকেই কবরে শুয়ে রয়েছে রব্বুল ইজ্জত। আল্লাহ সকল মরহুমাদের কবরের মধ্যে আজকের এই আয়োজনের সবগুলি তুমি পৌঁছাইয়া দিও। আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দিও। আল্লাহ এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের নিয়ে আমি পাপী গোলাম তোমার দরবারে হাত তুলেছে রব্বুল ইজ্জত। ইয়া আল্লাহ, যে সম্মানিত মহোদয় আমাদের কাছ থেকে নিয়ে আল্লাহ আজকে থেকে এই শিক্ষাঙ্গন থেকে বিদায় নিচ্ছে, ইয়া আল্লাহ মেহেরবানি করে তার এই গোটা জিন্দিগি চাকরি জীবনে ত্রুটি বিচ্ছুতিকে তুমি তার জন্য মাফ করে দিও। আল্লাহ আমাদের জীবন তো ভুলে ভালা জীবন করো বলে ইজ্জত। আমরা না চাইলে অনেক সময় আমাদের দ্বারা অনেক কিছু গুনাহ হয়ে যায়, অনেক ত্রুটি হয়েও যায় করো বলে ইজ্জত। শত ব্যস্ততার মাঝে তিনি যত সাধ্য চেষ্টা করেছে প্রতিষ্ঠানকে নিজের পরিবারের আহল হিসেবে এটাকে জড়িয়ে রাখার চেষ্টা করেছে রব্বুল ইজ্জত। ইচ্ছাকৃতভাবে আল্লাহ আমাদের জানা মতে তিনি কখনোই স্কুল দাবি করেননি, ফাঁকি দেননি। এ আল্লাহ মেহেরবানি করে তারপরেও যদি তার চলাফেরা যদি কোনো রকমের স্কুলের আল্লাহ ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে তোমার কাছে আমরা হাত তুলে ফরিয়াদ জানি, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। তার আগামী জীবনকে তুমি সুন্দর হিসেবে কবুল ও মঞ্জুর করে নিও। ইয়া আল্লাহ বাকি জীবনটুকু তিনি যেন তোমার রাহে তোমার রাস্তায় এমনি করে মানুষের কল্যাণের আয় আল্লাহ কাজে যেন নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, সেই তৌফিক তুমি তাকে দান করে দিও। এমনি থেকে আমরা দেখেছি রব্বুল ইজ্জত তোমার বান্দার আল্লাহ যাকে তুমি বরত্বের যাকে তুমি সম্মানের জায়গায় বসাও, সত্যি তার মাঝে অনেক কিছু গুণ তুমি তোমার পদত্বকে দিয়ে দাও রব্বুল ইজ্জত। আল্লাহ আমাদের প্রধান শিক্ষক এমন একজন মানুষ, তিনি কখনো কারোর সাথে সহজে কখনো আল্লাহ উঁচু গলা তাকে কথা বলতে দেখিনি রব্বুল ইজ্জত, কখনো সহজে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হতে দেখিনি। আল্লাহ এই মহৎ গুণ তুমি তাকে দিয়েছিলে, এই গুণ যেন তিনি মওত পর্যন্ত ধরে রাখতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করো। তার দ্বারা যেন সমাজের কল্যাণ হয়, তিনি যেন সমাজের সব জায়গায় যেন আল্লাহ কল্যাণের কাজ যেন করে যেতে পারে, সত্য মিথ্যাকে সে যেন পার্থক্য করতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দিও। আল্লাহ তাকে তুমি হায়াতুন তয়্যিবা দান করে দিও। আল্লাহ তোমার পবিত্র ঘরে মেহমান হিসেবে তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ তার পরিবার পরিজনের সকলকে আল্লাহ তুমি নিয়ে হায়াত দারাজ করে দিও। তিনার জীবনে যে যৌবন কালকে শিক্ষা মেধাকে এই প্রতিষ্ঠানের কাছে আল্লাহ ব্যয় করেছে রব্বুল ইজ্জত, এর উত্তম জাযা তুমি তাকে দান করে দিও। দুনিয়া ও আখিরাতে তুমি তাকে উত্তম জাযা দান করে দিও। ইয়া আল্লাহ এখানে আরো অন্যান্য যে সমস্ত সম্মানিত মেহমান রয়েছে আল্লাহ শিক্ষকবৃন্দ সকলকে তাদের কর্মজীবনে যথাযথভাবে আল্লাহ সততার সাথে তাদের নিজের জীবনের সময়গুলিকে ব্যয় করবার তৌফিক দান করে দিও। যাকে যতটুকু আল্লাহ যোগ্যতা দিয়েছে, যতটুকু আল্লাহ সম্মানের জায়গা দিয়েছে, আমরা যেন প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আমরা যেন আমাদের কর্ম কাজগুলি যেন সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। ইয়া আল্লাহ সমস্ত ভ্রান্তির পথ থেকে আমাদেরকে ফিরাই আনো, দ্বীন ও ইসলামের পথে আমাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তোমার মতে তোমার পথে যেন নিজের জীবনকে জ্বালাতে পারে সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। আল্লাহ দীর্ঘক্ষণ যাবত যে সমস্ত গার্জিয়ানরা যে সমস্ত মেহমানরা এখানে আছে সময় দান করতে সকলের জন্য তোমার কাছে ফরিয়াদ জানে আল্লাহ এই সময় দানের উত্তরে সকলকে তুমি মাফ করে দিও। আল্লাহ এ আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করো, আজকের এই আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করো। খাস করে আল্লাহ যে প্রধান মেহমানকে আমরা আজকে এখানে বিদায় দেওয়া হচ্ছে, মেহেরবানি করে আল্লাহ হৃদয় ছেড়ে যায়, আল্লাহ চোখে দেখা আল্লাহ প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে এতদিন যাবত তিনি একটা প্রতিষ্ঠানকে আল্লাহ আগে ধরে রেখেছিল, আজকে বিদায় তার হৃদয়ে যদিও তার হৃদয়ে খনন হচ্ছে, চোখে অশ্রু ঝরছে, কিন্তু আমাদের সামনে সেটা প্রকাশ পাচ্ছে না কারণ বলেছে। তাই দীর্ঘদিনের মায়া মমতাকে তাকে তুমি আল্লাহ হৃদয়ে ধারণ করা তৌফিক দান করি, তাকে তুমি সবরের জামিল দান করে দিও। আল্লাহ তাকে তুমি সবরের জামিল দান করো। ইয়া আল্লাহ আমরা সকলে মিলে আল্লাহ সেই ব্যক্তির জন্য হায়াতুন তয়্যিবা কামনা করছি তোমার কাছে। আল্লাহ আমাদের একটাই প্রত্যাশা তিনি তিনার বাকি জীবনটুকু তোমার রাহে তোমার রাস্তায় সঠিকভাবে কাটাতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দিও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اغفر لي ذنبي كله دفقه جله سره وعلانيته أوله وآخره يا الله সর্বশেষ ফরিয়াদ জানাই আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো যে সমস্ত শিক্ষকরা এখানে নিয়োজিত রয়েছে সকলকে তুমি উত্তমভাবে আয় আল্লাহ তাদের মেধাকে এই সমস্ত আল্লাহ শিশু সন্তানদের কাছে তাদেরকে বিলীন করার তৌফিক দান করে দিও সঠিকভাবে তারা যে তাদের সুশিক্ষা দিতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো তাদের মধ্যে সমস্ত রকমের কমি খাবারকে তুমি মাফ করে দাও উত্তম যোগ্যতা দিয়ে সমস্ত সন্তানগুলিকে আগামী দিনের এই বাংলাদেশের আল্লাহ সোনার আল্লাহ যুবকে সোনার আল্লাহ নাগরিক হিসেবে সকলকে গড়বার তৌফিক দান করে দিও এ আল্লাহ আজকে এই ফরিয়াদকে যার হাত যার আমিন তোমার দরবারে পছন্দ হয় সেই হাত সে আমিনের উসিলায় আজকের এই আয়োজনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্যামেরা রেকর্ড বাটনে চালু করে স্যার আমাদের যদি ভুল হয়ে থাকে ভালো হয়েছে এই তোমরা যারা ছাত্র সবাই স্কুলের শিক্ষার্থীরা সবাই রুমে যাও সবাই রুমে যাও স্কুলের শিক্ষার্থী সবাই রুমে যাও ছেলে আলাদা মেয়ে আলাদা আমরা হয়তো অনুষ্ঠান করব 3টার পর আমরা অনুষ্ঠানের আয়োজন করছি পারভেজ নূর তাড়াতাড়ি শুরু করো পারভেজ কই